লাইনে কোনো গ্যাস নাই। এখন যে আসবে এর কোনো শিউর নাই। অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, টিম আগুনে রান্নায় হিমশিম দশা, কারিগরের ত্রুটিতে সরবরাহ কম, 3 দিনে সমাধানের আশা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা, একনেকে 8 প্রকল্প অনুমোদন, বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আগামী বছরের শুরুতেই হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভোট হবে নিরপেক্ষ, চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানোর পরিকল্পনা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট, ভোগান্তিতে সব শ্রেণীর গ্রাহক, টান পড়ছে অনেকের জীবিকায়, কমছে শিল্প কারখানার উৎপাদন। জ্বালানি বিভাগ বলছে কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। 2-3 দিনের মধ্যে কেটে যাবে এই পরিস্থিতি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। আবারও বেড়েছে সংকটের তীব্রতা, গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিউর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকে জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমুক। তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা, সিরিয়াল দিতেই আমার 1 টাকা গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালায়। কি পরিমাণ অসহ্য, শুধু পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের, কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের, আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4,000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2,600 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের, তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। জ্বালানি বিভাগ বলছে কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমায় বেড়েছে গ্যাস সংকট। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এদিকে জ্বালানি তেল নিয়ে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানোর প্রেক্ষাপটে সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার, এতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী এড়িয়ে জ্বালানি আমদানি করতে গিয়ে বিপুল পরিমাণ ব্যয় বাড়ছে। তবে সবাইকে আশ্বস্ত করে জ্বালানি মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় হাল ছাড়ছে না সরকার। দেশে দিন দিন বাড়ছে জ্বালানির চাহিদা, বিপরীতে উদ্বেগজনক হারে কমছে সরবরাহ। সংকটময় পরিস্থিতিতে ব্যাহত শিল্প উৎপাদন, বিরূপ প্রভাব কর্মসংস্থান ও অর্থনীতিতে। জ্বালানি খাতের এমন বাস্তবতায় রাজধানীতে আয়োজিত হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক পলিসি কনক্লেভ। এতে শিল্প উদ্যোক্তারা বলেন, তীব্র জ্বালানি সংকটে তৈরি হয়েছে খেলাপি হওয়ার শঙ্কা। গ্যাস শর্টেজ, ভোল্টেজ ফ্লাকচুয়েশন, আনপ্ল্যান্ড পাওয়ার ইন্টারাপশন, এইসব কারণে প্রোডাকশনের ডিসরাপশন হয়। অল দিস বাল্ক এনার্জি টু ড্রাইভ আওয়ার ইকোনমি, উইদাউট দিস ইকোনমি চলবে না। ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, আমদানি নির্ভরতার পাশাপাশি এ খাতের বড় হুমকি দুর্নীতি ও নীতিগত পরিকল্পনায় ঘাটতি। দুর্নীতির কারণে আজকে আমরা বহু ধরনের ভোগান্তির মধ্যে আছি। ফুয়েল মিক্স করে একটা নীতিমালা করতে হবে, যেটা
রাজনৈতিক ঐক্যমতের দরকার আছে। আমরা চাই না সরকার পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তন চেঞ্জ হয়ে যেতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি, তবে সংকটে হাল না ছাড়ার কথা জানান ইকবাল হাসান মাহমুদ। যখন আমি আদার সোর্সে যাই এবং আমি যখন হরমুজকে অ্যাভয়েড করতে চাই, প্রাইস অনেক উপরে চলে যায়, আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি, ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন মন্ত্রী। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে, আপনার গভর্নমেন্ট কোম্পানি, I want to privatize whole. Prime Minister has given me a consent. You go ahead. এখন আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যে আপনাদের প্রপোজাল থেকে প্রপোজাল আমাকে দেন। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সেপ্টেম্বরের মধ্যে দরপত্র ডাকা হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সব পক্ষের সহযোগিতায় বর্তমান মেয়াদি 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 14,041 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় 9,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ডলারের দাম সমন্বয়, নতুন সংযোজন সহ বেশ কিছু কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। এদিকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2017 সালে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়। যোগাযোগ অবকাঠামোটির 80% কাজ শেষ হলেও দ্বিতীয়বার সংশোধনী এনে প্রায় 9,500 কোটি টাকার বরাদ্দ বাড়ল। এতে সেতু কর্তৃপক্ষের এই প্রকল্পটির সবশেষ ব্যয় দাঁড়ালো প্রায় 27,045 কোটি টাকা। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা। 14,041 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় 8টি প্রকল্প। প্রায় 3.5 ঘন্টা ব্যাপী এই বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জানান, সভায় মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বলেন, ডলারের দাম সমন্বয় সহ বেশ কিছু কারণে আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় বেড়েছে। মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে, আর কিছু ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। এদিকে বস্ত্র খাতের 2 সংগঠন বিটিএমএ ও বিজিএমইএ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বিজিএমইএ সভাপতি জানান, আগামী 1 বছরের মধ্যে শিল্পে চলমান জ্বালানি সংকট সমাধানের আশ্বাস মিলেছে বৈঠকে। আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন। এটা কি আরও কিভাবে সুরা করা যায়। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি, উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে। পরে রিহাব নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান, যেখানে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ সহ এ খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। নৌবাহিনীর বিদায়ী প্রধানের কর্মজীবনের সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর দূরদর্শী নেতৃত্ব অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এবছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ভোট হবে নিরপেক্ষ, জনগণের সমর্থন নিয়েই প্রতিনিধিদের নির্বাচিত হতে হবে।
বুধবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনায় সভায় তিনি বলেন, রাষ্ট্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে মজবুত করতে হবে। চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। পাশাপাশি সহজেই চেয়ারম্যানকে যাতে বরখাস্ত করা না যায় সে আইন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মির্জা ফখরুল। এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধি সম্পৃক্ত করা, এটা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। অর্থাৎ স্থানীয় সরকারের যারা প্রতিনিধি, চেয়ারম্যান মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করা, স্থানীয় সরকার আইন 2009 এর 26 নম্বর ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। বাংলাদেশের সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সেটি বাস্তবায়নের আহ্বান ওয়াশিংটনের। এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এনসিপি কার্যালয়ে মার্কিন দূতাবাসের 3 প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন দূতাবাসের কারো সঙ্গে এনসিপির আলোচনা হয়নি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনায় দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলেও জানান সজীব ভূঁইয়া। আমার জন্য সুবিধা হয় সেটা হচ্ছে যে আজ খাবো কিনা বা ওনারা এটা অ্যালাউ করবেন কিনা, এই কারণেই আসলে আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটির জন্য বাংলাদেশ এবং ইউএসের মধ্যে একটা বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনের বিষয় এবং বাংলাদেশকে বা আমাদের দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে এই সাউথ এশিয়ার একটা স্ট্রং ইকোনমিক অ্যান্ড স্ট্রং কান্ট্রি হিসেবে গড়ে তোলা যায়, এ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনের সময় 3 বিচারকের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদেরও থাকার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ন্যায় বিচার নিশ্চিত করতেও সাক্ষ্যের সত্যতা যাচাইয়ে বিচারকদের এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী আইনজীবীদের আয়নাঘর পরিদর্শনের এখতিয়ার আছে। ডিজিএফের বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেওয়া হবে। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। এবার সর্বনিম্ন প্যাকেজে খরচ 5,13,000 টাকা, সর্বোচ্চ প্যাকেজের মূল্য 7,91,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরেকটি প্যাকেজের মূল্য 5,95,000 টাকা ধরা হয়েছে। হাব মহাসচিব জানান, সরকারের সঙ্গে মিল রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। 2027 সালের হজের নিবন্ধন আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। এবার বাংলাদেশ থেকে 1 লাখের বেশি মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। হাজিদের যাওয়া আসা থেকে শুরু করে হজ পালন সবকিছুর ব্যবস্থা সরকারি ও বেসরকারি দুইভাবেই করা হয়। মঙ্গলবার সরকারিভাবে হজ প্যাকেজ 2027 ঘোষণার পর বুধবার বেসরকারি প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। হজের
প্যাকেজের মূল্য ঘোষণা বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, সরকার ঘোষিত প্যাকেজের সঙ্গে মিল রেখে সর্বনিম্ন 5,13,000 সহ মোট 3টি প্যাকেজ করা হয়েছে। 1 নম্বর হজ প্যাকেজ 7,91,060 টাকা। হজ প্যাকেজ 2 নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে 5,95,580 টাকা। 3 নম্বর যেটি সরকারের সাথে আমরা তাল মিলে করেছি, সেটার সর্বমোট মূল্য হচ্ছে 5,13,545 টাকা। সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে হাব মহাসচিব জানান, সার্বিক বিবেচনায় এবার কমেছে হজের খরচ। এই প্যাকেজগুলো আমরা মনে করি অত্যন্ত সুন্দর এবং বাস্তব ভিত্তিক হয়েছে। এটি হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা এই প্যাকেজগুলো তৈরি করেছি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় 5,05,000 টাকা। অপর প্যাকেজ 6,15,000 টাকা নির্ধারণ করা হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1.25 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে 60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে সংস্থাটি। নতুন কর নীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায়ে গতি এনে দেয়া হবে এই বাড়তি আয়ের যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর এর কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অধরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এমএস আরেফিনের রিপোর্ট। বিগত সরকারের নেয়া 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে 450 থেকে 500 কোটি ডলারের ঋণ নিয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফ প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআর এর উচ্চ পর্যায়ে একাধিক সভা করে আইএমএফ, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেওয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্ট করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে আইএমএফ এর চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর। রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআর এর কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআর কে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদে কোনো ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কৃতির সমস্যা হয় না। জিয়াউর রহমানের এই দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের জাতীয়তাবাদ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, অতীতে ধর্মকে প্রধান করে রাষ্ট্র গঠিত হলেও রাষ্ট্র পরিচালনায় সেটি কখনো সফলতা পায়নি। ব্যর্থ রাজনৈতিক সংগ্রামের সময় থেকে যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যায় মেজর জিয়াউর রহমানের উই রিভল্ট ঘোষণাটি। এই প্রেক্ষাপট দেশের সকল নাগরিকদের কাছে পরিষ্কার থাকতে হবে। 7ই নভেম্বর পেশাদারিত্বের কারণেই
সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। বন্যা, ভূমিধস সহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $1 লাখ অনুদান দিয়েছে চীন। বুধবার সকালে রাজধানীর মগবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির অনুষ্ঠানে অনুদান হস্তান্তর করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে তিনি বলেন, যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে তখনই পাশে দাঁড়িয়েছে চীন। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। ইয়াও ওয়েন আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়ে যাবে চীন। পাশাপাশি নদী ব্যবস্থাপনায় দুই দেশ একসঙ্গে কাজ করলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে 2028 সালের মাঝামাঝিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। সমুদ্রপথে চোরাচালান, মানব পাচার রোধ ও জলসীমায় অবৈধ মাছ আহরণ বন্ধে ভূমিকা রাখবে এই স্যাটেলাইট। শিগগিরই AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। শুভ খানের রিপোর্ট। ৭১-এ রক্ত দিয়ে পাওয়া ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে লড়াই করেই আদায় করে বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা। ২০১৪ ও ২০১২ সাল আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর সাগরের বুকে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। তখন থেকেই সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জোরালো দাবি ওঠে বিশেষজ্ঞ মহলে। কিন্তু মানচিত্রের অধিকার পেলেও সাগরের এই বিশাল এলাকায় এখনও নেই পর্যাপ্ত নজরদারি। কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এই জলসীমা দিয়ে চলছে মানব পাচার, চোরাচালান সহ নানা অপরাধ। সাগরের ৪০ মিটারের কম গভীরতায় বাণিজ্যিক ট্রলারের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার জন্য কেউ নেই। এমন বাস্তবতায় নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বঙ্গোপসাগর ইজ ভাস্টলি আনমনিটর্ড। আপনার যদি কোনো মনিটরিং সিস্টেম না থাকে তাহলে তো কেউ এখান থেকে মাছ ধরে নিয়ে আসবে। বঙ্গোপসাগরে যে আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সটাকেও প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এই রিসোর্সটাকে সাস্টেনেবল করার জন্য উই নিড দিস কাইন্ড অফ সলিউশনস, এই যে স্যাটেলাইট বেসড সলিউশন। BSCL বলছে অক্টোবরের মধ্যে AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হবে, যেখানে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভাবনা ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেলে স্যাটেলাইট নির্মাণে ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে স্যাটেলাইটের আয়ু ও কার্যকারিতার উপর। এই বছরের মধ্যে যদি একটা ডিসিশন নেওয়া যায় তাহলে মিনিমাম 18 মান্থস, জানুয়ারি 2027 থেকে ধরেন, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড গোজ ভেরি ফাস্ট, তাহলে মিড 2028। এর আগে 2018 সালের 11 মে দেশের প্রথম স্যাটেলাইট BS-ON মহাকাশে উৎক্ষেপণ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আর কোনো বদির জন্ম হবে না কক্সবাজারে, তৈরি হবে না নতুন কোনো গডফাদার, এমন দাবি পুলিশের। কর্মকর্তারা বলছেন, কক্সবাজার জেলা থেকে ইয়াবা নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। কনস্টেবল থেকে SP পর্যন্ত সবাইকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন টিম তৈরি করা হয়েছে। এমনকি অতীতে জেলায় দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই নতুন করে পাঠানো হয়নি। নজরদারিতে আছেন জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরাও। বুলবুল রেজার রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এই গৌরবের উল্টো চিত্রও আছে। ইয়াবা, মানব পাচার ও রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়পত্র সংগ্রহ, এই 3 অপরাধে টালমাটাল জেলাটি। এতদিন সরকারের খাতায় এই 3 অপরাধীরই প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। 24-এর অভ্যুত্থানের পর থেকে কারাগারে তিনি। নতুন সরকারের বয়স মাত্র 5 মাস। পুলিশের দাবি, নতুন করে একক কোনো গডফাদারের জন্ম হয়নি কক্সবাজারে, তবে ছোট ছোট গডফাদারদের অস্তিত্ব এখনো আছে। নতুন কোনো বদি কি আপনারা নাম শুনেছেন? ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একক কোনো গডফাদার সৃষ্টি হয় নাই, ছোট 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 অনেক গডফাদার হয়তো আছে। এখানে ইয়াবা বাণিজ্য সোসাইটি কখনো কখনো কোনো একটা অংশ একসেপ্ট করে নিয়েছে, যা
ইয়াবা প্রতিরোধের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। কক্সবাজার জেলা থেকে ইয়াবা নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কনস্টেবল থেকে এসপি পর্যন্ত পুরনোদের সরিয়ে নতুনদের পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করা হয়েছে, এরপর ধীরে ধীরে বিভিন্ন পদের অফিসার, খুবই ভালো অফিসার বেছে পাঠানো হয়েছে। তারা তাদের কাজ সুন্দর করছে। কক্সবাজার অতীতে ছিল বা দীর্ঘদিন আছে, এদের সবাইকে ওখান থেকে নিয়ে আসছি। যাদেরকে পাঠিয়েছি তারা কখনোই কোনোদিন কক্সবাজার ছিল না। তার মানে আমরা এই সম্পৃক্ততা আমাদের ভেতর থেকেই একেবারে জিরোতে করে ফেলেছি। একক সম্রাট এবং সাম্রাজ্য এটা আমরা শেষ করে দিয়েছি। পুলিশ বলছে জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন নজরদারিতে। বিভিন্ন দপ্তরে আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ হচ্ছে, যারা এর সাথে রিলেটেড আছে। সেই দপ্তর বলতে সরকারি দপ্তর হতে পারে, এনজিও হতে পারে, বিকাশের এজেন্ট হতে পারে, মোবাইল ব্যাংকিং সহ আপনার এজেন্ট ব্যাংকিং হতে পারে। আমরা সব তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, হোটেল রিসোর্টের চাকচিক্যের আড়ালে এখানে লুকিয়ে আছে ভিন্ন এক বাস্তবতা। নিষিদ্ধ মাদক ইয়াবা প্রবেশের গেটওয়ে কক্সবাজার। এই তকমা থেকে বের হওয়ার জন্য নানান উপায় খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। শীতকালীন স্কুল ছুটির সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনির অদূরে শেষ হলো বর্ণিল আলোর মেলা চিলফেস্ট। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে এবছর রেকর্ড সংখ্যক দর্শনার্থী প্রতিদিন মেলায় ভিড় করে। শিশুদের ইন্টারনেট ব্যবহারের আসক্তি থেকে মুক্ত করে জীবনের আনন্দ অনুভূতি উপভোগ করাতেই প্রতি শীত মৌসুমে আয়োজিত হয় চিলফেস্ট। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসএম আমিনুল রুবেল। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ক্যাম্বেলটাউনে শেষ হলো প্রায় 3 সপ্তাহব্যাপী শীতকালীন উৎসব চিলফেস্ট। বছরের মাঝামাঝি স্কুল ছুটি থাকায় সিটি কাউন্সিল ক্যাম্বেলটাউনের প্রাণকেন্দ্রে প্রতি বছরের মতো এবারও এই মেলার আয়োজন করা হয়। গেল 3 জুলাই মেয়র ও স্থানীয় এমপিদের সঙ্গে মেলার উদ্বোধন করেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কাউন্সিলর। শীতকালে অনেকটাই পর্যটক শূন্য হয়ে পড়ায় ঝিমিয়ে পড়ে অস্ট্রেলিয়ার পর্যটন শিল্প। তীব্র ঠান্ডা আর রাতের নিস্তব্ধতা কাটিয়ে এবছর সিডনি ছাড়াও আশেপাশের শহর থেকে হাজারো দর্শনার্থী মেলায় জড়ো হন। শিশু কিশোরদের জন্য এই মেলার আয়োজন হলেও সব বয়সী দর্শকদের ভিড়ে প্রতি সন্ধ্যায় প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বাহারি নিয়ন আলো, রঙিন ঝলমলে ছোট বড় নানান রাইড, আইস স্কেটিং ও মুখরোচক বিভিন্ন দেশীয় খাবারের স্টল এবারের মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। গত 2 দশকে প্রচুর বাংলাদেশি পরিবার ক্যাম্বেলটাউন এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। তাই মেলায় উল্লেখযোগ্য সংখ্যক অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশি শিশু কিশোর পরিবার সহ মেলা উপভোগ করে। সম্প্রতি অস্ট্রেলিয়ার স্কুল শিক্ষার্থীদের মোবাইল ও ইন্টারনেটে ঘরে বসে সময় কাটানোর আসক্তি মারাত্মক রূপ নিয়েছে। তাই শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও নিরাপদ আনন্দের মঞ্চ উপহার দেওয়ার জন্য চিলফেস্ট একটি কার্যকরী উদ্যোগ বলে জানান বাসিন্দারা। এসএম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচের অভাবে ভরাডুবি হয়েছে জিম্বাবুয়ে সফরে। দেশে ফিরে হারের ব্যাখ্যায় বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। অস্ট্রেলিয়ার সিরিজে প্রস্তুতি ম্যাচ থাকায় ভালো করতে আত্মবিশ্বাসী, তবে জাতীয় দলের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জনে কোনো উত্তর দেননি সাবেক অধিনায়ক। বিশ্বকাপের ডামাডোলে বড় বাঁচা বেঁচে গেল টাইগাররা। না হলে জিম্বাবুয়ে সিরিজে তাদের হতশ্রী পারফরমেন্স সমালোচনার শুলিতে চড়াতো গোটা দলকে। তবে জিম্বাবুয়ে সিরিজের ভরাডুবিতে দুশ্চিন্তার কিছুই দেখছেন না বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বরং তার মতে প্রস্তুতি ম্যাচ না থাকাতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি শান্ত হৃদয়রা। মনে করিয়ে দিলেন ঘরের মাঠে সাম্প্রতিক অর্জন। আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের পরই থাকতো। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার, ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়ানোর কৃতিত্ব জিম্বাবুয়ে ম্যানেজমেন্টের খেলোয়াড় বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত। তাই এখন প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়া সিরিজে কি পরিণতি অপেক্ষা করছে টাইগারদের সামনে। ব্যাটিং কোচ অবশ্য মনে করেন অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াবে তার দল। অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হবে, কিন্তু একটা পজিটিভ দিক যে আমরা আগে যাচ্ছি, প্রায় 10-12 দিন আগে যাচ্ছি, একটা 3 ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে
অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। আমিনুল ইসলাম বুলবুলের সময়ে টাইগারদের দায়িত্ব পাওয়া অ্যাশের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। তীব্র গুঞ্জন, অব্যাহতি দেয়া হচ্ছে সাবেক টাইগার অধিনায়ককে। বিমানবন্দরে এ নিয়ে প্রশ্ন করা হয় অ্যাশকে, তবে এ নিয়ে জানাননি কোনো প্রতিক্রিয়া। এগুলা তো আমার রিয়াকশনের কিছুই নাই, কারণ আলহামদুলিল্লাহ লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে বেশ আগেভাগে রওনা দেবে টিম বাংলাদেশ। সফরের ম্যাচ 2টি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বেশ গুরুত্ব দিচ্ছে অজিরা। ঐতিহাসিক সিরিজকে সামনে রেখে ঘোষণা করেছে 13 সদস্যের শক্তিশালী দল। নাহিদ রানার ইনজুরি কপাল পোড়াতে পারে টাইগারদের। লঙ্কা প্রিমিয়ার লিগে না গিয়ে এই সিরিজ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তাসকিন আহমেদ। খুব শীঘ্রই ঘোষণা হবে টাইগার স্কোয়াড। আগস্টের 13 তারিখে প্রথম টেস্ট। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লাইনে কোনো গ্যাস নাই, এখন যে আসবে এর কোনো শিউর নাই, অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, টিম আগুনে রান্নায়ও হিমশিম দশা, কারিগরি ত্রুটিতে সরবরাহ কম, 3 দিনে সমাধানের আশ্বাস। এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা। একনেকে 8 প্রকল্প অনুমোদন, বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এই ছিল প্রবাসীর সময়, সঙ্গেই থাকুন সময়ের।